আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। এই প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোর দিকে আমরা মনোযোগ দিব। প্রথম অধ্যায়ে ব্যবসা পরিচিতি, এই অধ্যায়ে ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, ব্যবসার কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে, আওতা সম্পর্কে বলা হয়েছে এবং ব্যবসার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, ব্যবসা বলতে কী বুঝো? আসলে সাধারণ অর্থে যদি বলা যায় তাহলে কেনাবেচাকেই সাধারণ অর্থে ব্যবসা বলা হয়, অর্থাৎ পণ্য দ্রব্য কেনাবেচাকেই ব্যবসা বলা হয়। যদি আরেকটু চিন্তা করে বড় পরিসরে বলতে চাই, পণ্যদ্রব্য উৎপাদন বন্টনের সহায়ক বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলে। হ্যাঁ শিক্ষার্থীরা, এই জায়গায় দেখো একটা বিশেষ শব্দ যোগ হয়েছে, বৈধ। খেয়াল করো, আমি যদি আফিমের ব্যবসা করি, আমি যদি গাঁজার ব্যবসা করি, অর্থাৎ যা আমাদের দেশের আইন অনুসারে বৈধ নয় এমন কোনো কার্যক্রমের মাধ্যমে যদি আমি লাভ করি, মুনাফা অর্জন করতে চাই, সেটা ব্যবসা হবে না। ব্যবসা হতে হলে অবশ্যই দেশের আইনে বৈধ কর্মকাণ্ড হতে হবে, আর এই কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ডটাকেই ব্যবসা বলা হয়। ব্যবসার অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশের উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের ধার প্রান্তে পৌঁছানো হয়, আর এই সকল কার্যক্রমের মাধ্যমে একজন ব্যবসায়ী তার মুনাফা অর্জন করে থাকে। আসো শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যবসার আওতা বা পরিধি সম্পর্কে আলোচনা করি, প্রকারভেদগুলো আলোচনা করি। আসলে পণ্যদ্রব্য উৎপাদন ও বন্টনের মধ্যেই ব্যবসা বর্তমানে সীমাবদ্ধ নয় শিক্ষার্থীরা। ব্যবসাটা পণ্যদ্রব্য উৎপাদন বন্টন এবং ভোক্তাদের রুচি অভ্যাস চাহিদাকে মাথায় রেখে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর দিকে চিন্তা করে তখন একজন ব্যবসায়ী পণ্যদ্রব্য উৎপাদন করে থাকেন এবং বন্টন করে থাকেন, এবং বন্টন করার পর পণ্যদ্রব্য ভোক্তারা ব্যবহার করার পর ভোক্তা ব্যবহারের পরবর্তী যে পরামর্শ অথবা ইফেক্ট অথবা রিয়েক্ট করে, এই রিয়েক্টটাও ব্যবসার কার্যাবলীর অন্তর্ভুক্ত। কারণ এই জায়গা থেকে যদি ব্যবসায়ী ভোক্তা সুবিধা পায়, এই কী সুবিধা পেল, আর যদি অসুবিধা ভোগে তাহলে কি অসুবিধা সৃষ্টি হয়েছে একজন ভোক্তার মধ্যে, ওই অসুবিধা বা সুবিধাগুলো সুবিন্যস্ত করে এগুলো মাথায় নিয়ে, এগুলো চিন্তায় নিয়ে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হয় কীভাবে পণ্যদ্রব্য উৎপাদন করা হবে। শিক্ষার্থীরা, এই জন্য বর্তমানে ব্যবসায়ীরা প্রতিযোগিতা কালে সকলের চাহিদা, রুচি, অভ্যাস, আরাম এবং একটি পণ্যের ক্ষেত্রে একজন ভোক্তা কতটুকু অর্থ ব্যয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ইত্যাদি বিষয়গুলোকেও মাথায় নিয়ে কাজ করতে হয়। এই জন্য ব্যবসা বর্তমানে বৃহৎ একটা পরিসর, ব্যাপক একটা পরিসর। হ্যাঁ শিক্ষার্থীরা, আসো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাই। দেখো, এই জায়গায় প্রধানত ব্যবসাকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প বলতে কি বুঝি? শিল্পের কাজই হচ্ছে অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা, যা উৎপাদিত হবে তাকে ভেঙে চুরে অর্থাৎ পরিবর্তন করে নতুন কোনো দ্রব্য উৎপাদন করা। আর এই শিল্পের মাধ্যমে কি করা হয়? কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য প্রস্তুত করা হয়, যা ভোক্তার জন্য সুবিধাজনক। অর্থাৎ ভোক্তার রুচি, অভ্যাস, চাহিদা ইত্যাদির উপর ভিত্তি করে শিল্প কি করে? প্রক্রিয়াজাত করে, কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পণ্যদ্রব্য উৎপাদন করে থাকে। একটি উদাহরণ দেই শিক্ষার্থীরা, আমরা কোনো একটি মৌসুমে কি করতে পারি? আম খেতে পারি। এই আম যদি আমরা সারা বছর খেতে চাই, আমের ফ্লেভারটা, এই স্বাদটা যদি সারা বছর নিতে চাই, তখন ব্যবসায়ী এই চিন্তা থেকে কি করে? আমকে প্রক্রিয়াজাতকরণ করে বোতলজাত করে। বোতলজাতের মাধ্যমে আমরা সারা বছরই আমের যে স্বাদ, আমের যেই মজা, এটা ভোগ করতে পারি শিক্ষার্থীরা। অর্থাৎ শিল্পের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ভোক্তার ধার প্রান্তে পৌঁছে দেওয়া হয় তার সুবিধাজনক সময়, সুবিধাজনক রুচি বা অভ্যাসের উপর ভিত্তি করে। শিক্ষার্থীরা, শিল্পকে এ জায়গায় 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই হচ্ছে প্রজনন শিল্প। কি? প্রজনন শিল্প। প্রজনন শিল্প বলতে শিক্ষার্থীরা কি বোঝায়? প্রজনন শিল্প হচ্ছে উৎপাদিত সামগ্রীকে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করার কার্যক্রমকেই বলা হয় প্রজনন শিল্প। যেমন
নার্সারিতে অর্থাৎ আমরা আম উৎপাদন হয়, অর্থাৎ একটা গাছ থেকে আম পাই, এই আমকে আবার আমরা কি করি, উৎপাদন কাজে লাগাই, অথবা একটা চারাকে আবার এই চারা থেকে আমরা কলম করতে চাই। এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্গত। প্রজনন শিল্প নার্সারি হতে পারে, পোলট্রি শিল্প হতে পারে, অর্থাৎ হ্যাচারি শিল্প, এইগুলো হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ। নিষ্কাশন শিল্প অর্থাৎ ভূগর্ভ থেকে উত্তোলিত সম্পদকে নিষ্কাশন শিল্প বলা হয়। এক্ষেত্রে খনিজ পদার্থ, তেল, পানি ইত্যাদি কি গ্যাস ইত্যাদি উত্তোলন করি, যা দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নতি করে, অর্থনৈতিক অবস্থাকে বৃদ্ধি করে, অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন করে এই নিষ্কাশন শিল্পের মাধ্যমে। আর আমরা যে ভূগর্ভ থেকে সম্পদ উত্তোলন করি বা আহরণ করি, এটাকে প্রক্রিয়াজাত করে কি ভোক্তার সুবিধাজনক উপায়ে উপস্থাপন করি আমরা শিক্ষার্থীরা। নির্মাণ শিল্প অর্থাৎ যে শিল্পের মাধ্যমে আমরা নির্মাণ কার্যক্রম করে থাকি, সেই শিল্পকে বলা হয় নির্মাণ শিল্প। রাস্তাঘাট, পুল ইত্যাদি নির্মাণ করাকেই নির্মাণ শিল্প বলা হয়। সেবা পরিবেশন শিল্প অর্থাৎ যে শিল্পের মাধ্যমে আমরা সরাসরি ভোক্তাদেরকে সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করি, সেই শিল্পটাকেই বলা হবে সেবা পরিবেশন শিল্প। হতে পারে বিভিন্ন হোটেল, হতে পারে চুল কাটার যেই কার্যক্রমে অংশগ্রহণ করে ব্যক্তিটা, অর্থাৎ হতে পারে যে কাপড় ইস্ত্রি করে, অর্থাৎ একটা অবস্থানকে উন্নতি করার জন্য, অর্থাৎ সরাসরি ভোক্তাদের সেবা প্রদানের মাধ্যমে আমি এই শিল্প কার্যক্রমটি ব্যবহার করা হয়, সেই শিল্পকে সেবা শিল্প বলা হয়। তারপরে আসো উৎপাদন শিল্প অর্থাৎ শ্রম ও যন্ত্রকে ব্যবহার করে যে শিল্প তার কার্যক্রম পরিচালনা করে, সেই শিল্পকে বলা হয় উৎপাদন শিল্প। অর্থাৎ শ্রমটাও ব্যয় হবে, অর্থাৎ মানুষ এ জায়গায় কাজ করবে ও যন্ত্রও কাজ করবে, যন্ত্রকে ব্যবহার করা হবে, সেই শিল্পটা হচ্ছে উৎপাদন শিল্প। শিক্ষার্থীরা এখন সব বাণিজ্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে বন্টনকারী শাখা, পণ্যের বন্টনকারী শাখাকে কি বলা হবে শিক্ষার্থীরা? বাণিজ্য বলা হবে। এই বাণিজ্যের মধ্যে আমরা যে কাজগুলো করি, আমাদের উৎপাদন হলো, পণ্যদ্রব্য উৎপাদন করেছি, ভোক্তার রুচি অভ্যাস চাহিদাকে বিবেচনায় রেখে পণ্যদ্রব্য উৎপাদন করেছি শিক্ষার্থীরা। কিন্তু এই পণ্যদ্রব্য যদি ভোক্তাদের দ্বার প্রান্তে না পৌঁছাতে পারি, তাহলে আমার ব্যবসা কখনই সফল কাম হবে না শিক্ষার্থীরা। আর এই সফল কাম হওয়ার জন্য ভোক্তার ধারে উপস্থাপন করতে হবে, ভোক্তার কাছে উপস্থাপন করতে হবে, ভোক্তার নিকট উপস্থাপন করতে হবে। আর এই উপস্থাপনের জন্য বাণিজ্য কাজ করে থাকে। খেয়াল করো শিক্ষার্থীরা, এক সময় আমরা কি করতাম? আমরা কোনো পণ্যদ্রব্য বা সুবিধা পাওয়ার জন্য, অর্থাৎ যারা এই সুবিধা দেওয়ার কাজে নিয়োজিত ছিল তাদের কাছে দ্বারস্থ হতাম। কিন্তু আজকে কি হয়? আজকে ওই সকল প্রতিষ্ঠান শুধু উপস্থাপন করতে পারে, কিন্তু আমরা ডিক্লেয়ার করি, আমরা সিদ্ধান্ত নেই যে আমাকে ওই পণ্যটি দেন, ওই দ্রব্যটি আমাকে দেন। অর্থাৎ কি, যদি আমরা সাবানও কিনতে চাই, আমরা বলি লাইফবয় সাবান দেন, বা অন্য যে সাবান পছন্দনীয় একজন ভোক্তার, ওই সাবানটার দিকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই জায়গা থেকে স্পষ্ট যে এখন বিক্রেতা ভোক্তাকে প্রভাবিত করে না, ভোক্তা পণ্য সম্পর্কে সচেতন হয়ে নির্দিষ্ট পণ্য সিলেক্ট করে বিক্রেতার নিকট পৌঁছায়। আর বাণিজ্যের মাধ্যমে এই কাজগুলো ভোক্তাদেরকে পণ্যদ্রব্য সম্পর্কে সকল ধরনের তথ্য সরবরাহ করে। দেখো, প্রথমে বাণিজ্য কি কাজ করে? পণ্য বিনিময় কাজটা করে। অর্থাৎ উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য যেই কার্যক্রমটা করা হয় সেটি হচ্ছে পণ্য বিনিময়, যেটাকে ক্রয় ও বিক্রয় বলা হয়। এবং এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ মালিকানা স্থানান্তরিত হয়। একটি পণ্যের মালিক, এক ব্যক্তি মালিক থাকলে ওইটা ক্রয়ের মাধ্যমে অন্য ব্যক্তি মালিকানা পেয়ে থাকে। পরিবহন, খেয়াল করো শিক্ষার্থীরা, পরিবহন কিভাবে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা ব্যবসায় কি কাজে লাগে পরিবহন। দেখো, রাজশাহীর আম আমরা গাজীপুরে বসে খেতে পারি, এটা কিভাবে সম্ভব? পরিবহন ব্যবস্থার উন্নয়নের ফলে। অর্থাৎ পরিবহন ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত পণ্য সামগ্রী আমরা শহর অঞ্চলে
বা নগরায়নের মাধ্যমে নগর অঞ্চলে বসেও ওই পণ্যদ্রব্য ভোগ করতে পারি শিক্ষার্থীরা। আর পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়, এক স্থান থেকে অন্য স্থানে পণ্যটি পৌঁছায়। এই স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। গুদামজাতকরণ খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যে গুদামজাতকরণ। খেয়াল করো শিক্ষার্থীরা, আলু নির্দিষ্ট একটি মৌসুমে উৎপাদিত হয়, কিন্তু সারা বছরই এর চাহিদা আমাদের কাছে আছে। এই জন্য যেই সকল পণ্যদ্রব্য কোনো একটি মৌসুমে উৎপাদিত হয় এবং এর চাহিদা সারা বছরই থাকে, ওই সকল দ্রব্যের চাহিদা মেটানোর জন্য গুদামজাতকরণের প্রয়োজন হয়। গুদামজাতকরণের মাধ্যমে আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ে উৎপাদিত পণ্যদ্রব্য সারা বছর ভোগ করার সুবিধা পেয়ে থাকি আমরা। ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থের প্রয়োজন, আর অর্থের যোগান দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংকিং অর্থ সংক্রান্ত উপযোগ সৃষ্টি করে, অর্থ সংক্রান্ত যে প্রতিবন্ধকতা এটা দূর করে কি ব্যাংকিংয়ের মাধ্যমে। ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা সহজ শর্তে ঋণ পেতে পারি এবং এই ঋণের মাধ্যমে আমরা কি ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাতে পারি। বিমা, খেয়াল করে শিক্ষার্থীরা, একজন ব্যক্তি যখন ব্যবসা বা শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তোলে তখন তার চিন্তা থাকে যে কোনো, অর্থাৎ বাহির থেকে বা ভিতরে ইন্টারনালভাবে বা এক্সটার্নালভাবে প্রতিষ্ঠানে কোনো প্রকার ক্ষতি হয় কি না। এই যে ক্ষতির আশঙ্কা তার মনে যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে সে সহজভাবে স্বাভাবিকভাবে ব্যবসা কার্যক্রম করতে অসুবিধায় পড়ে। এই অসুবিধা দূর করার জন্য তার প্রয়োজন হয় যে আমার যুগিগত যে প্রতিবন্ধকতা এটা দূর করা, আর বিমার মাধ্যমে ওই ব্যবসায়ীর যুগিগত প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, তোমার যদি একটি বাস থাকে, এই বাস যদি তুমি ভোক্তাদের জন্য যে রাস্তায় বের করে দিলে, তোমার সবসময় টেনশন থাকবে কখন জানি দুর্ঘটনা হয়। আর এই দুর্ঘটনার জন্য তোমার কি সহজভাবে স্বাভাবিকভাবে ব্যবসা কার্যক্রম করতে তুমি অসুবিধায় ভুগছ। এই অসুবিধা দূর করবে যখন তোমার ওই বাস সম্পর্কে বিমা করা থাকবে, তখন তোমার একটা স্বস্তির জায়গা থাকে যে আমার বাসের যদি কোনো অসুবিধা হয়েই যায়, তখন আমি একটা যে ব্যাকআপ, এই ব্যাকআপটা পাবো আমি। এই অপরিস্থিতি যেটা তৈরি হয় বা দুর্ঘটনা যেটা তৈরি হবে, এটা থেকে আমি সাময়িকভাবে পরিত্রাণ পাবো, অর্থাৎ অর্থের যে একটি বড় অঙ্কের ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে এই বিমার মাধ্যমে। বিজ্ঞাপন, হ্যাঁ শিক্ষার্থীরা, বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের তথ্যগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ কোনো তথ্য যদি পেতে চাও, এই তথ্য পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেয়াল করো, ফেয়ার অ্যান্ড লাভলি বা অন্যান্য যে দ্রব্য বা বিভিন্ন চকলেটের যে অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনগুলো আমরা দেখি, এই অ্যাডভার্টাইজমেন্টগুলোর মাধ্যমে আমরা কি ওই পণ্যের গুণ, মান ইত্যাদি সম্পর্কে তথ্য পাই এবং বিজ্ঞাপনের বিভিন্ন উদ্দেশ্য থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহার বিধি বর্ণনা থাকে। এই বিজ্ঞাপনের মাধ্যমেই আমরা কি পণ্য সম্পর্কে চিন্তা করি, পণ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করি যে কোন পণ্যটি ক্রয় করব এই বিজ্ঞাপনের মাধ্যমে। অর্থাৎ বিজ্ঞাপন হচ্ছে উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য একটি সেতু, অর্থাৎ ভোক্তাকে এই পণ্য সম্পর্কে ধারণা দিয়ে থাকে শিক্ষার্থীরা। তাই আমরা বিজ্ঞাপনকে ধরতে পারি যে বিজ্ঞাপন হচ্ছে পণ্য ভোক্তা ক্রয়ের ক্ষেত্রে পরিচিত করার একটি মাধ্যম, যার মাধ্যমে ভোক্তা পণ্য সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকে। এখন আসো প্রত্যক্ষ সেবা, অর্থাৎ যেই সেবা প্রদানের মাধ্যমে, যেই সেবা বা বৃত্তির মাধ্যমে কি করি আমরা মুনাফা অর্জন করার চেষ্টা করি, সেই সেবাকেই বলা হয় প্রত্যক্ষ সেবা। অর্থাৎ ভোক্তাদেরকে সরাসরি সেবা প্রদানের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করার চেষ্টা করি, সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ সেবা। যেমন আইন বৃত্তি, ডাক্তারি এবং প্রকৌশল বৃত্তি, এই পেশাগুলোকে বলা হয় প্রত্যক্ষ সেবা। শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা ব্যবসার আওতা, পরিধি, প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ। তোমরা বুঝতে পেরেছ যে ব্যবসার কার্যক্রম কতটুকু এবং ব্যবসার প্রকারভেদ সম্পর্কে। পরবর্তী সময় আমরা ব্যবসার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।